আমরা তো ইতিহাসকে দুটো ভাগে ভাগ করি, তাই না? বিসি আর এডি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি ঠিক যে মুহূর্তে ক্যালেন্ডারটা নতুন করে শুরু হতে যাচ্ছিল, সেই ইয়ার জিরোতে বাকি দুনিয়াটা ঠিক কেমন ছিল, কি ঘটছিল সেখানে? আচ্ছা, আমাদের সবার জানা গল্পটা শুরু তো জুডিয়ার এক আস্তাবল থেকে। কিন্তু আসল সত্যিটা হলো ঠিক ওই একই সময়ে সারা বিশ্ব জুড়ে লেখা হচ্ছিল আরও অনেক অনেক বড় এক গল্প। তো চলুন না একটা টাইম ট্রাভেল করে ঘুরে আসা যাক সেই পৃথিবী থেকে, ঠিক সেই সময়টায় যখন ইতিহাসটা একেবারে নতুন একটা মোড় নিতে চলেছে। দেখুন, সেই সময়টা ছিল আসলে সাম্রাজ্যের যুগ। বলতে পারেন পুরো পৃথিবীটাই ছিল কয়েকটা মহাশক্তির মধ্যে সাজানো একটা বিশাল দাবার ছক। তো এই দাবার বোর্ডের একপাশে ছিল রোমান সাম্রাজ্য, যার রাজা অগাস্টাস সিজার। মানে তখন সম্ভবত তিনিই ছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ। আর বোর্ডের অন্য পাশে রোমের একমাত্র সত্যিকারের প্রতিপক্ষ, পারস্যের পার্থিয়ান সাম্রাজ্য। আর তাদের রাজা চতুর্থ ফ্র্যাটেস। সে এক ভয়ঙ্কর চরিত্র। নিজের বাবা আর ৩০ জন ভাইকে খুন করে সিংহাসনে বসেছিলেন, ভাবা যায়? তবে কি জানেন, এই বড় বড় সাম্রাজ্যের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল সিংহাসন দখলের ব্যক্তিগত লড়াইগুলো। যেমন ধরুন এই ঘটনাটা, রোমের সম্রাট অগাস্টাস পারস্যের সেই ভয়ঙ্কর রাজা ফ্রেশিৎসকে উপহার হিসেবে পাঠালেন মুসা নামের এক ইতালীয় দাসীকে। কিন্তু কে জানত যে এই নিরীহ দেখতে উপহারটায় রাজার জন্য কাল হবে? মুসা প্রথমে রাজার প্রিয়তম রানী হলেন, একটা ছেলেও হলো তাদের। তারপর দিলেন এক মাস্টার স্ট্রোক। রাজাকে এমনভাবে বোঝালেন যে রাজা তার বাকি ৪ জন ছেলেকে পড়াশোনার জন্য রোমে পাঠিয়ে দিলেন। ব্যাস, পথ একদম পরিষ্কার। আর শেষে একদিন রাতের খাবারের টেবিলে নিজের হাতে রাজাকে বিষের পেয়ালা তুলে দিলেন। এভাবেই একজন সাধারণ দাসী হয়ে গেলেন বিশাল পারস্য সাম্রাজ্যের রানী। ঠিক এমনই এক ক্ষমতার খেলা চলছিল পৃথিবীর অন্য প্রান্তে, চীনে। চীনের হান সাম্রাজ্যের সিংহাসনে তখন বসে আছে মাত্র ৯ বছরের এক শিশু সম্রাট, নাম পিং। নামের সম্রাট হলেও আসলে সে ছিল এক সোনার খাঁচার পাখি। আসল ক্ষমতাটা ছিল যার হাতে, তার নাম ওয়াংমাং। ওয়াংমাং ছিলেন একজন পাকা পিআর জিনিয়াস, মানে যাকে বলে জনসংযোগের জাদুকর। সবার সামনে তিনি কি ভীষণ বিনয়ী, সৎ, কিন্তু পর্দার আড়ালে চুপি চুপি নিজের পথের সব কাঁটা সরিয়ে দিচ্ছিলেন। আর যেই না বাচ্চার সম্রাটটার বয়স ১৪ হলো আর সে নিজের ক্ষমতাটা একটু বুঝতে শুরু করল, অমনি ওয়াংমাং তাকেও বিষাক্ত ওয়াইন খাইয়ে খুন করলেন আর নিজেই সম্রাট হয়ে বসলেন। এই যে এত ষড়যন্ত্র, এত রক্তের খেলা, শুনে মনে হচ্ছে না যে এই সাম্রাজ্যগুলো একে অপরের থেকে হাজার হাজার মাইল দূরে, একদম আলাদা? কিন্তু আসল সত্যিটা হলো তারা সবাই একটা অদৃশ্য সুতোয় বাঁধা ছিল। যেমন ধরুন, রোমানদের তৈরি করা রাস্তা, প্রায় ৫০,০০০ মাইলের এক বিশাল নেটওয়ার্ক। অবিশ্বাস্য। এই রাস্তাগুলো দেখেই তো কথাটা চালু হয়েছিল যে সব রাস্তা রোমের দিকেই যায়। আর শুধু রোমানদের রাস্তায় না, ওদিকে চীন থেকে রোম পর্যন্ত প্রায় ৮,০০০ কিলোমিটার লম্বা ছিল সেই বিখ্যাত সিল্ক রোড। আর এই রাস্তাগুলো দিয়ে কি না যাতায়াত করত! চীনের সিল্ক, ভারতের মশলা, আরবের সুগন্ধি, রোমান গ্লাস, শুধু জিনিসপত্রই না, পুঁথি, বই, এমনকি ব্যাবিলনের জ্যোতির্বিদ্যার মতো জ্ঞানও ছড়িয়ে পড়ছিল। কিন্তু জানেন, এই সব কিছুর চেয়েও দামি একটা জিনিস ছিল যা এই রাস্তাগুলো দিয়ে বয়ে যেত, যা চোখে দেখা যায় না। সেটা হলো আইডিয়া বা নতুন চিন্তা। এই সিল্ক রোড ধরেই তো বৌদ্ধ ধর্মের মতো একটা দর্শন ভারত থেকে পৌঁছে গিয়েছিল চীনে। বলা যায় সেই প্রথমবার পৃথিবীটা যেন সত্যিই একটা গ্লোবাল ভিলেজ হয়ে উঠেছিল। এই যে যোগাযোগের কথা বললাম, এটা কিন্তু শুধু ব্যবসা, বাণিজ্য বা রাস্তার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর একটা গভীর আধ্যাত্মিক দিকও ছিল। আসলে সেই সময়কার মানুষ কি খুঁজছিল দেখুন, রোমানরা পুজো করত জুপিটার, জুনোর মতো দেবতাদের। পারস্যের মানুষ বিশ্বাস করত ভালো আর মন্দের লড়াইয়ের গল্পে, মানে জরথুস্ট্রবাদ। চীনে তখন কনফিউশিয়াস আর তাওবাদের দর্শন মানুষকে পথ দেখাচ্ছে। আর ভারতে তো বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম বিকশিত হচ্ছেই। এমনকি বহু দূরে আমেরিকাতেও মায়া বা নাজকার মতো সভ্যতাগুলো নিজেদের দেবতাদের উপাসনা করছে। মানে জায়গা আলাদা,
সংস্কৃতি আলাদা, কিন্তু পৃথিবীর সব কোনায় মানুষ আসলে একই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল। জীবন কি? মৃত্যু কেন হয়? আর তারপর কি? আচ্ছা, এই যে পুরো পৃথিবীর ছবিটা আমরা দেখলাম, এই বিশাল প্রেক্ষাপটটা মাথায় রেখে চলুন আবার সেই ছোট্ট আস্তাবলের গল্পটাতে ফিরে যাই। দেখুন, তখনকার দিনের সাম্রাজ্যগুলোর একটা গোল্ডেন রুল ছিল। কোনো আন্দোলন থামাতে চাও তাহলে তার নেটাকে শেষ করে দাও, আন্দোলন এমনিতেই থেমে যাবে। রোমানরা এর আগে কতবার যে এটা করেছে, কিন্তু এবার ঘটল এক অদ্ভুত ঘটনা, এক অবিশ্বাস্য ব্যতিক্রম। আন্দোলনের নেতাকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর তার ফল কি হলো? আন্দোলনটা থেমে যাওয়ার বদলে উল্টে দাবানলের মতো পুরো সাম্রাজ্যে ছড়িয়ে পড়ল। আর সবচেয়ে মজার ব্যাপার, বা বলা ভালো সবচেয়ে বড় আইরনিটা কি ছিল জানেন? রোমানরা যে রাস্তাগুলো বানিয়েছিল নিজেদের সৈন্যবাহিনী চালানোর জন্য, নিজেদের শাসন মজবুত করার জন্য, সেই রাস্তায় হয়ে উঠল এই নতুন মেসেজটা ছড়িয়ে দেওয়ার সুপার হাইওয়ে। মানব ইতিহাসে কোনো সফল আন্দোলন এইভাবেই শুরু হওয়ার কোনো নজিরই নেই, যেখানে নেতার মৃত্যুই হয়ে ওঠে আন্দোলনের সবচেয়ে বড় চালিকা শক্তি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় যে বিপ্লবটা শুরুতেই ব্যর্থ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিভাবে গোটা দুনিয়া জয় করে ফেলল? এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার হয়তো আমাদের সবার।